আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা বাংলাদেশের যেই অবস্থা ওইটা নিয়ে। এখন এই বিষয়ে বিশ্লেষণ করতে বা আলোচনা করতে যাওয়ার আগে আমরা বাংলাদেশটাকে একটা ডাইনিং টেবিল হিসেবে বর্ণনা করি বা ধরে নিই। এখন এই যে এই ডাইনিং টেবিলে হয় কি আপনারা জানেন যে সবাই আসে সেখানে বৈশা যে যার যার মতো খেয়ে নেয়। এখন এই বাংলাদেশটার একটা ডাইনিং টেবিল বানায়া বিভিন্ন রাজনৈতিক দলগুলা এরা করে কি আসে ক্ষমতায় আইসা আপনার নিজের মতো করে পেট পুরে খেয়ে যায়। এখন তারই অংশ হিসেবে আমরা দেখতাম এতদিন আওয়ামী লীগ, বিএনপি, তারপর হচ্ছে কি আপনার অন্য যে সমস্ত ছোট ছোট দল বলেন, যারাই যখন সুযোগ পাইছে বা যারাই যখন এখনও যে যেখান থেকে সুযোগ পায় সেখান থেকে খায়। এখন বর্তমানে যারা আছেন বা যারা এই ডাইনিং টেবিলে বসে খাচ্ছেন তারা ওই ছাত্র সমন্বয়ক নামদারি 5ই আগস্টের পূর্বে আওয়ামী লীগ সরকার পতনের আগে আর কি এই ছাত্র সমন্বয়কদেরকে কিন্তু দেশের মানুষ, আপামর জনগণ সকলে কিন্তু সর্বাত্মক সমর্থন দিয়েছিল। আর যারই ফলশ্রুতিতে এই এদের সাথে মানুষের সমর্থন থাকার কারণে কিন্তু সবশেষ আওয়ামী লীগ সরকার এর পতন হয় বা আওয়ামী লীগ সরকার এখানে পদত্যাগ করতে বাধ্য হয়। এখন এই আওয়ামী লীগ সরকার পতনের পরে বর্তমানে মানুষ ভাবছিল যে এই দেশটা শান্তিতে থাকবে, কেউ আর এরকম ডাইনিং টেবিলে বসে খাবে না, মানে দেশটা তার স্বাভাবিক গতিতে চলবে। কিন্তু আমরা দেখতেছি বর্তমানে এর উল্টা দিক। আওয়ামী লীগ সরকার আইসা যতটুকু খেয়েছে বা বিএনপি সরকার যতটুকু খেয়েছে তার থেকে বেশি বর্তমানে যারা আছেন বা যারা এই যে ছাত্র সমন্বয়ক নামদারি তারা এর থেকে বেশি খাইতেছে। কিভাবে? এই যে তারা নিয়োগ বাণিজ্য বলেন, তারপর হচ্ছে কি আপনার এই যে তাদের পিতা বা তাদের আত্মীয় স্বজনদের দ্বারা যেভাবে তারা বিভিন্ন কাজকর্মগুলো করতেছেন এগুলো আসলে খুবই নেতিবাচক তাদের জন্য। কেননা সাম্প্রতিক সময়ে বিশেষ করে একজন উপদেষ্টা, আপনারা জানেন যে গুরুত্বপূর্ণ একজন মন্ত্রণালয়ে আছে তিনি, তার বিশেষ করে স্থানীয় সরকার মন্ত্রণালয় যেটা ওইটা কিন্তু তার অধীন। এখন ওইখানে যিনি যে ভদ্রলোক আছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, সাম্প্রতিক সময় তিনি তো দম ছাড়তে পারতেছেন না তার মানে যেই দুর্নীতির বা যেই মানে বাজে কাজের বা এই ঘুষ নেয়ার যেই ফিলিস্তি বের হইতেছে, এই ফিলিস্তিতে তার আছে, তার পিতাও এখানে জড়িত। তার পিতা নিরেট একজন ভদ্রলোক, একজন স্কুল শিক্ষক, বয়স অনেক। এখন এই লাস্ট বয়সে এসে তার তো এরকম মানে কাজ করবেন এটা কেউ চিন্তা করেনি। লাস্ট বয়সে আইসা এখন তার এতদিন পরে এখন মনে হয়েছে তাকে ঠিকাদার হইতে হবে, অর্থাৎ তাকে লাইসেন্স নিতে হবে। তাই তিনি লাইসেন্স নিলেন, তাও কোনটা? নিজের ছেলে যে মন্ত্রণালয় আছে ওই মন্ত্রণালয়ের একটা লাইসেন্স দিলেন। আর এটা যখন আমাদের সাংবাদিক ভাইয়েরা বা অনুসন্ধানী সাংবাদিক আছেন এরা গোপনে যখন বাইর করছেন, বের করার পরে যখন মিডিয়াতে আসছে তখন আমাদের ওই যে শিশু উপদেষ্টা আমরা যারা বলি, আসলে তিনি আসলে শিশু না, তিনি আসলে পাকনা উপদেষ্টা। হ্যাঁ, ওই পাকনা উপদেষ্টা এখন করলেন কি, জনগণের সামনে এইসব মাপ চাইলেন বাবার পক্ষে। আরে বেটা, তুমি মাপ চাওয়ার আগে তো তোমার পদত্যাগ করা উচিত ছিল। তোমার বাবা এখানে যেই কাজ করছে বা তোমার এপিএস বা পিএসগণ যেই কাজগুলা করতেছে, বিশাল বিশাল দাঁড়িয়ে রেখা যে আকামগুলা করতেছে, সচিবালয়ে যায়, ওনে যায়, এনে যায়, মানে যেই সেখানে যায় যে সমস্ত নিয়োগ বাণিজ্য বলেন, টেন্ডারবাজি বলেন, হ্যাঁ, এই সমস্ত কাজগুলা তারা করতেছে। এখন কইরা তারা কোটি কোটি টাকা কামায় নিতেছে। মানে এখন এই যে টাকাগুলো তারা নিচ্ছে এটা জনগণের সামনে প্রকাশিত হয়ে যাইতেছে। তারপরেও তারা নির্লজ্জের মতো বলে অমুকে তাদেরকে উপহার দিছে, হ্যাঁ, অমুকে তাদেরকে দান করছে। এখন আমাদের দেশে তো আরও কত মানুষ আছে, তাদেরকে তো কেউ দান করতে জানা। একজন ভিক্ষুকায় আপনার দরজায় যখন করানারে তখন আপনি বিরক্ত হন 2 টাকা 1 টাকা দিতে। এখন
ওই ভিক্ষুককে আমরা 10 টাকা কেউ দান করে না, এখন এদেরকে নাকি কেউ দান করে। এখন এই হচ্ছে তাদের অবস্থা। হান্নান মাসুদ দেখলাম যে তিনি বিশাল এক অফিস করছেন, তাকে নাকি কোন ব্যবসায়ী বলে আপনার বিশাল এক গাড়ি উপহার দিছে। এখন ব্যবসায়ী কেন তাকে গাড়ি উপহার দিবে, কারণ কি? তিনি বলতেছেন জামাত সমর্থিত একজন ব্যক্তি। এখন জামাত সমর্থিত ব্যক্তি তাকে কেন এখানে গাড়ি উপহার দিবেন? তার মানে এখানে আওয়ামী লীগ সরকার পতনের আগে তিনি বলছেন এখানে জামাতের ইন্ধন আছে, বিএনপির ইন্ধন আছে, তাহলে তো আওয়ামী লীগ সরকার সঠিক ছিল। তখন তো সবাই যত মিডিয়াগুলো আছে সবাই কিন্তু এখানে বলছেন যে আসলে আওয়ামী লীগ সরকার ভুল বলতেছে, এখানে কোনো ইন্ধন নাই, কিচ্ছু নাই। এখন জামাতের এই সমন্বয়কদেরকে যখন জামাতের যারা আছে তারা যদি এখানে গাড়ি উপহার দেয়, এখানে জামাত সবচেয়ে বেনিফিশিয়ারি বর্তমানে দেখা যায়। এখন এই যে তার মানে আওয়ামী লীগ সরকারের কথা সঠিক ছিল, আমরা যারা আসছিলাম তারা আওয়ামী লীগ সরকারকে ভুল বুঝছি। কিন্তু আওয়ামী লীগ সরকার পতন বা আওয়ামী লীগ সরকারের পদত্যাগের এই আজকে 8 মাসের ভিতরে মানুষের কিন্তু ভুল ভেঙে গেছে। অর্থাৎ মানুষ দেখতেছে কি যারা বর্তমানে আছে এরা বরং আওয়ামী লীগ সরকার 15-16 বছরে যা খাইছে তার থেকে বেশি খাচ্ছে। গতকালকে আজকে ব্যবসায়িক আপনার নেতৃবৃন্দের একজন তিনি বলছেন যে আমাদের যে পরিমাণ ক্ষতি বর্তমানে 8 মাসে হয়েছে, আওয়ামী লীগ সরকারের 16 বছরও এই পরিমাণ ক্ষতি আমাদের হয় নাই। এখন গতকালকে আমরা দেখলাম যে আমাদের প্রধান উপদেষ্টা আপনার কাতার সফরে গেলেন। এখন কাতার সফরে যায় কাতার না, আরব আমিরাতে। এই আরব আমিরাতে সফরে যায়, সেখানে যায় তিনি $254 বিলিয়ন নাকি আরব আমিরাত আমাদের কাছ থেকে পাইতো, এ দেনা পরিশোধ করে আইছে। এখন এটা নিয়ে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক একটা ভাইরাল নিউজ আর কি। এখন এখানে এই 8 মাসে আমাদের প্রধান উপদেষ্টা কি এমন কাজটা করছেন, বা বাণিজ্য কোন দিয়ে বৃদ্ধি পাইছে, বা কোনখান দিয়া বিনিয়োগ বৃদ্ধি পাইছে, বা কোনখান দিয়া অতিরিক্ত রেমিটেন্স আসছে, যে 8 মাসে যায় তিনি এই তার কামাইকৃত টাকা তিনি যা পরিশোধ করছেন। আমার জানা মতে তিনি এরকম একটাও কিছু করতে পারেন না। কোন দিয়া ইনকাম সোর্সের কোনো রাস্তা তৈরি করতে পারেননি, কোন দিয়ে বেশি করে বিনিয়োগ আনতে পারেননি, কিচ্ছু এরকম কিছু হয়নি। অর্থাৎ তিনি এই টাকাটা পরিশোধ করলেন কই থেকে? আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া যে টাকা আছে, বা আওয়ামী লীগ সরকারের সময় আয়কৃত অর্জনকৃত যে অর্থ আছে সেখান থেকে তিনি কিন্তু পরিশোধ করছেন। এখন এটা হয়তো আপনি বিশ্বাস করবেন না করবেন, আপনি বিশ্বাস করলেও আমার কোনো ক্ষতি নাই বা লাভ নাই, আবার আপনি অবিশ্বাস করলেও আমার কোনো ক্ষতি বা লাভ নাই। আমরা আমাদের আলোচনা করি, আমরা যে বিষয়টা স্বাভাবিক দৃষ্টিতে দেখি, ওইখান থেকে বিচার বিশ্লেষণ করে তখন আমরা আপনাদের সামনে বলি। এখন এখানে এটা 100% সত্য বা 100% মিথ্যা বিষয়টা এরকম না। এখন এই কেননা আপনি লজিকে আসেন, এই 8 মাস সামনে ইউনূস সরকার বা এই প্রধান উপদেষ্টা ইউনূস সাহেব, তার দেখলেন কি তার কোন দিয়ে কোনো দেশের ভিতরে ইনভেস্ট নাই, কিন্তু তিনি করছেন কি, তিনি আইসা নিজের কিছু উন্নয়ন করছেন। নিজের নামে অনেকগুলো মামলা ছিল, মামলাগুলো তিনি নির্বাহী আদেশে বাদ করে দিয়েছেন। নিজের নামে যেই সমস্ত আপনার দুর্নীতির মামলা বলেন বা ওই কর ফাঁকির মামলা, ওগুলা কর মকুফ করে নিয়েছেন 666 কোটি টাকা। তিনি করছেন কি, নির্বাহী আদেশে ওই আপনার গ্রামীণ ব্যাংকে তিনি সহযোগিতা দিয়েছেন। তিনি নির্বাহী আদেশে কি করলেন, তার গ্রামীণ ব্যাংক নামে একটা বা গ্রামীণ বিশ্ববিদ্যালয় তিনি প্রতিষ্ঠা করবেন, ওই ডিক্রি জারি করে নিয়েছেন। এখন তিনি তার নিজের উন্নয়ন করছেন বা নিজের আখের গুছাইছেন। এখন তিনি প্রধান উপদেষ্টা হইয়া তিনি যদি এই কাম করেন, তাহলে তার সমর্থক বা চেলাফেলা বা তার সাঙ্গফাঙ্গ যারা আছে তারা কি করবে? তারাও তার মতো কাজ করতেছে, কেউ ঘুষ বাণিজ্য করতেছে, কেউ এখানে আপনার 2 নম্বরই করতেছে, কেউ নিয়োগ বাণিজ্য, এইভাবে যে জানতে পারছে এই ডাইনিং টেবিল থেকে খাচ্ছে মাধ্যে দিয়া। এখানে অভুক্ত থাকছে কারা? যারা রাঁধুনি পাচক শ্রেণী যারা আছেন তারা, অর্থাৎ আমরা জনগণ ওই আওয়ামী লীগ সরকারের আমলেও শোষিত, বিএনপি সরকারের আমলেও শোষিত। এখন যাদেরকে মানুষ ভরসা করে বর্তমানে বসায় রাখছে, ওই সমন্বয়ক বলেন বা এই উপদেষ্টা বলেন বা অন্তর্বর্তীকালীন সরকার বলেন, এদের দ্বারাও আমরা জনগণ যারা আছি আমরা কিন্তু শোষিত। অর্থাৎ আমাদের কথা কেউ কিন্তু চিন্তা করতেছে না, সবাই
নিজেদের আখের গোছানের লইয়া ব্যস্ত আছে। এই ডাইনিং টেবিল থেকে সবাই যে যার যার মতো চারপাশ দিয়া খাচ্ছে। এখন এই খাওয়ার ক্ষেত্রে এক গ্রুপ মানে এরা হয়তো বিএনপিকে বর্তমানে দোষারোপ করে, বিএনপি আওয়ামী লীগকে দোষারোপ করে, আওয়ামী লীগ আবার এদের সবাইকে দোষারোপ করে, এইভাবেই চলতেছে। কিন্তু আমরা সামগ্রিকভাবে আমাদের দেশের জনগণ যারা আছি এরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। অর্থাৎ এই ডাইনিং টেবিল থেকে যে আসবে সেই খাবে, কিন্তু এই ডাইনিং টেবিলের যারা মানে সার্ভ করে খাবার বা যারা এখানে এই খাবার উৎপাদন করে বা তৈরি করে তারাই দিন শেষে অভুক্ত থাকে। এই সে দেশের পরিস্থিতি। তাই ভালো থাকবেন। কারো মনে যদি এই আলোচনায় কষ্ট পান তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনাদের বন্ধুবান্ধবগণ যাতে দেখতে পারে শেয়ার করবেন এবং লাইক করবেন ও আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। ভালো থাকবেন সবাই। দেখাবো অন্য কোনো বিষয়, অন্য কোনো পর্বে। আসসালামু আলাইকুম।